নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে বেশি কিছু বলবো না, আপনারা এই ভিডিওটা দেখুন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আপনারা যে ভিডিওটা দেখলেন, এটা হলো বাংলাদেশের তরুণ এনসিপি লিডার হাসনাতের। সে প্রকাশ্যে দিবালুকে ভারতের সার্বভৌমিকতাকে চ্যালেঞ্জ করছে এবং প্রকাশ্যে দিবালুকে হাত নাড়িয়ে নাড়িয়ে পাগলের মতো ভঙ্গি ধরে সে ঘোষণা করছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্যকে সে ক্যাপচার করে নেবে। অ্যাকচুয়ালি সে এটা করছে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন। গঠনমূলক কোনো কিছু করার মতো তাদের ক্ষমতা নেই। শুধুমাত্র একটা স্লোগানকে হাতিয়ার করে মানুষকে উন্মাদ বানিয়ে, মানুষকে বোকা বানিয়ে কোনো মতে যদি ক্ষমতাটাকে ক্যাপচার করে নেওয়া যায়, তাহলে তারা খুব ইজিলি ক্ষমতায় চলে আসতে পারবে। বয়স তো কম, বেশি দিন রাজনীতিও করেনি বা রাজনীতি সম্পর্কে বেশি পড়াশোনাও করেনি। যদি করত, তাহলে প্রকাশ্যে দিবালুকে এই ধরনের রাজনীতি সে করত না। খুব আশ্চর্যপূর্ণ ঘটনা দেখুন, পৃথিবীর সবগুলি রাষ্ট্র ধীরে ধীরে উন্নয়নের পথে চলছে, কিন্তু আমাদের প্রতিবেশী এই রাষ্ট্রটা ধীরে ধীরে উন্নয়ন থেকে নিচের দিকে নেমে আসছে। হাসনাত যে ধরনের রাজনীতিটা করতে চাইছে, তার ভিত্তিগত ভূমিটা আপনার বুঝতে হবে। বাংলাদেশে শুধুমাত্র কাল্পনিকভাবে ভারত বিরোধী একটা বিদ্বেষ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। সেন্টিমেন্টটাকে তারা কাজে লাগাচ্ছে মূলত শেখ হাসিনার বিরোধী হিসাবে কাজ করার জন্য, পাশাপাশি খুব ইজিলি পলিটিক্সটাকে কুক্ষিগত করার জন্য। অ্যাকচুয়ালি যারা বাংলাদেশে বুঝেন, পড়াশোনা করেছেন, জানেন, শিক্ষিত লোক, তারা কিন্তু সেই ধরনের কথা বলে না। আপনি ভিডিওটা দেখুন। এই যে আপনারা ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে গেছেন, ইন্ডিয়ার সাথে কি বাংলাদেশের যুদ্ধ লাগছে? উত্তর হলো না। এখন ইন্ডিয়া ছাড়া কি বাংলাদেশ আগে বাড়তে পারবে? এইটার উত্তর হলো না। কারণ যে দেশ কিনা বাংলাদেশের পানিকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশে আলু পেঁয়াজ গোস্ত মাংস চাউলকে নিয়ন্ত্রণ করে, সেই দেশের সাথে ভুলেও কোনো দেশ এইভাবে পায়ে পা দিয়ে পা লাগিয়ে এই ধরনের ঝামেলা পাকাবে না। হওয়া উচিত না, কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক করে না, যদি না সেটার ভিতরে কারো কোনো ব্যক্তিগত কোনো দলের গভীর একটা স্বার্থ না থেকে থাকে। ক্ষমতা লোভ, পয়সা করি লুটপাট, এইগুলি আর কি, এছাড়া আর কি। এখানে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন, বাংলাদেশের একটা অংশের মানুষ কিন্তু বাংলাদেশের এই তরুণ প্রজন্মের মূর্খ পলিটিক্সিয়ানদের বাস্তব ঘটনাটাকে মানুষকে বলতে চাইছেন। যেমনটা প্রথম হয়, যে মিডিয়াগুলি এই বাস্তব সত্যি ঘটনাকে দেখাতে চাইছে যে বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা করে পারবেন। সেই মিডিয়াগুলির মধ্যে একটা হলো প্রথম আলো, যার অফিসটাকে তারা প্রকাশ্যে দিবালুকে ভাঙচুর করেছে। যে সমস্ত ইউটিউবাররা এই ঘটনাগুলিকে দেখাতে চান, তাদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় এবং পেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয়। তৎসঙ্গে তৎসঙ্গে আপনারা আরেকটা ঘটনা দেখুন, বাংলাদেশে কিছুদিন আগে এই তরুণ এনসিপি লিডারদের মধ্য থেকে উঠে আসা একজন নেতা উসমান হাদি, যে জুলাই আন্দোলনে, যেটা নাকি বাংলাদেশে কিছুদিন পূর্বে শেখ হাসিনাকে সরানোর জন্য করা হয়েছে, সেই আন্দোলনে তারা এই হাসনাতের সঙ্গী সাথীদের মধ্যেই ছিল। উসমান হাদি যখন দেখলো এই হাসনাতের মতো নেতারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, বাইরে প্রপার্টি বানিয়ে নিচ্ছে, বাইরের দেশে তাদের বাড়ি গাড়ি সবকিছু কিনে নিচ্ছে, তখন সে প্রকাশ্যে তাদের বিরোধিতা করতে শুরু করে এবং কিছুদিন পূর্বে সে তাকে রাস্তার মধ্যে গুলি করে খুন করা হয়। আশ্চর্যমূলক ব্যাপার হলো, তার খুনের পর তার বোঝাটাকে ভারতের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, অথচ আপনারা উসমান হাদির এই বক্তৃতাটা দেখুন। এনসিপি এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। এখানে উনি প্রকাশ্যে তরুণ এনসিপি লিডারদের এই বাড়তি সম্পত্তি নিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, এবং শুধু তাই নয়, তিনি এনসিপি নেতাদের এই ধরনের কর্মকাণ্ড সহ্য করতে না পেরে বিরোধী গিয়ে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করলেন, এবং তিনি সম্পূর্ণভাবে এই সমস্ত নেতাদের দুর্নীতিকে বাংলাদেশ থেকে মুক্ত করতে চেয়েছিলেন। পরিণামবশত ওকে খুন হতে হয়। অথচ দেখুন, এই খুনের দায়ভারও চাপানো হলো ভারতের উপর, তারা চাপাইতে চাচ্ছে। এবং যখন প্রকাশ্যে এই ধরনের ঘটনাগুলি তারা করছে, তখন ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হলো যে দেখুন,
এই সমস্ত ঘটনাগুলি তো আমরা টলারেট করতে পারি না। আমরা এগুলিকে তো লাইটলি নিতে পারি না। কোনো নর্মাল মানুষ, সাধারণ মানুষ যদি এগুলিকে বলতো, ঠিক আছে বলেছে, বুঝে না। কিন্তু হাসনাতের মতো পলিটিশিয়ানরা যারা এমন ভালো পজিশনে আছে, আগামী দিন বাংলাদেশে ক্ষমতায় যদি তারা চলে আসে, ভগবান না করুক সে প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারে, এই ধরনের একটা ব্যক্তির কাছ থেকে যখন প্রকাশ্যে এই ধরনের হুমকি আসে, তখন এগুলোকে তো টলারেট করা যায় না। তখন ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশের ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, আপনারা এই সমস্ত ঘটনার পর একটা স্পষ্ট বার্তা এখানে বুঝতে পারবেন যে বাংলাদেশের যে এনসিপি যে পলিটিক্সটা করতে চাইছে, সেটা হলো খুব সংকীর্ণতাবাদী এবং খুব ইজিলি একটা ভ্রান্ত এজেন্ডাকে, ভারত বিরোধী এজেন্ডাকে প্রকাশ্যে এনে ক্ষমতাকে কুক্ষিগত করে। বাস্তবিক পক্ষে যেটা সম্ভব নয়, বাস্তবিক পক্ষে ওরা নিজেরাও কিন্তু এই পরিকল্পনা করে না। ওদের কাছে ভারত দখল করার একটা সম্পূর্ণ পরিকল্পনা আছে। ওরা পাকিস্তানের বন্ধু, ওরা চায়নার বন্ধু, বাংলাদেশের পক্ষ হয়ে চায়না এবং পাকিস্তান এগিয়ে আসবে, এসে ভারতের যে চিকেন নেকটা আছে, শিলিগুড়ি করিডোর যেটা, সেটাকে ক্যান্সেল করে দেবে, ব্লক করে দেবে। আর ভারত তাকিয়ে তাকিয়ে দেখবে। আর আমরা যারা ভারতীয়রা আছি, আমরাও তাকিয়ে তাকিয়ে দেখবো। এটা ওদের পরিকল্পনা। আরে বাস্তবিক কথা বুঝুন, যদি এই ধরনের কোনো পরিস্থিতি দুঃস্বপ্নেও বাস্তব ঘটনা নয়, আমি ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য যে বাংলাদেশ এমন ধরনের কোনো স্টেপে উঠে এসেছে। আরে এর জন্য তো আমাদের মতো যারা ভারতীয়রা আছে তারাই যথেষ্ট। ভারতের সেনাবাহিনীরও এই জায়গাতে আসার দরকার পড়বে না, আমরাই যথেষ্ট তাদের জন্য। আমরাই তাদেরকে যোগ্য জবাব দিয়ে দিতে পারবো, আর জীবনে ভারতের দিকে তাকিয়েও দেখবে না। কিন্তু বাস্তবিক কথা হলো, এই এজেন্ডা বেসিক ইস্যুটা কিন্তু তারা ছাড়বে না। কারণ এই ইজি একটা এজেন্ডাকে হাতিয়ার করে খুব ইজিলি তারা বাংলাদেশের ক্ষমতাটাকে ক্যাপচার করে নিতে পারবে, এবং শুধুমাত্র একটা এজেন্ডা দিয়ে, কোনো কিছু না করে। দেখুন, শেখ হাসিনা থাকার সময় বাংলাদেশের গ্রোথ রেট বাড়ছিল, শেখ হাসিনাকে সরিয়ে দিল, এখন গ্রোথ রেটের ব্যাপারে কোনো প্রশ্নই করা হয় না, ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো প্রশ্নই করা হয় না। শুধুমাত্র ভারত বিরোধী এজেন্ডা, ভারত বিরোধী এজেন্ডা নিয়ে নিয়ে যেমন এতদিন পাকিস্তান চলেছে, পাকিস্তানের রাজনীতি চলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরিবর্তন ঘটেছে, ঠিক তেমনি ভাবে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশও একটা ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার দিকে চলছে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, যদি তারা এই এজেন্ডাটাকে না ছাড়ে, যদি তারা এই এজেন্ডার উপর বেস করে বাংলাদেশে ক্ষমতায় চলে আসে, আগামী দিন বাংলাদেশের অবস্থা লেবানন থেকেও জঘন্যতম হবে। যে রাষ্ট্রটা ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, যে রাষ্ট্রটার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভারত বানিয়ে দিল, মোর ওভার যে রাষ্ট্রটার সৃষ্টি হলো ভারতের হাত ধরে, আজকে সেই রাষ্ট্র করছে ভারত বিরোধিতা। আরে বাবার সাথে বিরোধিতা করে কি টিকে থাকা যায়? ভারত তো তাদের জন্মদাতা, ভারতের হাত ধরে তারা টিকে রয়েছে, এবং ভারতের এই ইস্যুটা কিন্তু পরিবর্তন হয়নি। আজ পর্যন্ত ভারতের সরকারের পরিবর্তন ঘটেছে, নতুন সরকার এসেছে, কিন্তু বাংলাদেশকে হেল্প করার ব্যাপারে কোনো প্রধানমন্ত্রী কিন্তু পিছিয়ে আসেননি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে জন্ম দিলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে ফান্ড করলেন, বাংলাদেশকে বন্যার সময় অকৃপণ ভাবে তাদেরকে সাহায্য করেছেন, ভারতের বায়ুসেনা বাংলাদেশে গিয়ে রেস্কিউ মিশনকে পরিচালনা করেছেন। এত সমস্ত সাহায্য পাওয়ার পর ওদের এজেন্ডা হলো ভারত বিরোধিতা। এখন এজেন্ডা, এই সমস্ত ফ্যাসিলিটি গুলি বন্ধ হয়ে যাবে, স্বাভাবিকভাবেই বাংলাদেশ তার অর্থনৈতিক অবস্থায় পিছিয়ে আসবে, যেটা পিছিয়ে এসেছে। খাদ্যশস্যের জন্য বাংলাদেশ কিন্তু প্রধানত ভারতের উপর নির্ভরশীল। ওরা যে অবাস্তবতার কথা বলছে, তারপরেও কিন্তু খাদ্যশস্য আমদানি কমায়নি, খাদ্যশস্য একই পরিমাণ ভারত থেকে আমদানি করছে। যে কল্পনা তারা করছে পাকিস্তানের উপর ডিপেন্ড করে চলবে, এটা আদৌ কিন্তু বাস্তব নয়। কারণ ভারত থেকে খুব ইজিলি তারা খাদ্যশস্যগুলি আমদানি করতে পারে। ভারত থেকে সাহায্য পেয়ে পেয়ে বাংলাদেশ তার নিজের কনস্ট্রাকশনে আসতে পারে। কিন্তু এই সমস্ত কিছুর পরেও তারা যে এজেন্ডার উপর ভিত্তি করে বাংলাদেশে ক্ষমতায় আসতে চাইছে, হয়তো তারা ক্ষমতায় চলেও আসবে। আরেকটা হাস্যকর ব্যাপার আপনাদের বলি, বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যার নির্বাচন কমিশন গঠিত হয়েছে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিত্বের ভিত্তিতে। আমরা সবাই জানি রাজনৈতিক নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন বানানো হয়, যাতে করে নির্বাচনটা বৈধ এবং নিরপেক্ষ থাকে। কিন্তু বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যার
নির্বাচন কমিশনকে নতুন ভাবে গঠন করা হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে দুজন দুজন করে পলিটিশিয়ান নিয়ে। কিন্তু আপনারা একদম ব্যতিব্রস্ত হবেন না, কেননা বাংলাদেশে ভারতের যে সমস্ত পরিকল্পনাগুলি আছে, যে সমস্ত কর্মযজ্ঞগুলি আছে, সেগুলি যদি বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশ একেবারে না খেতে পেয়ে সূক্ষ্ম জীর্ণ রূপ ধারণ করবে। অলরেডি বাংলাদেশে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশের বিএনপি প্রমুখ খালেদা জিয়ার মারা যাওয়ার পর উনার ছেলে বাংলাদেশে নতুন করে এসেছেন, এবং এই পরিস্থিতিতে কিন্তু এনসিপি নেতারা যে পরিস্থিতিতে বাংলাদেশকে তৈরি করতে চাইছেন, ভারত বিরোধী করে তৈরি করতে চাইছেন, এটা কিন্তু আদৌ হতে যাচ্ছে না। আমি এশিওর করছি আপনারা আর 2টা বছর অপেক্ষা করুন, বাংলাদেশের টোটাল চিত্রটা পাল্টে যাবে। আর এই যে সমস্ত যে পাগলের মতো কিছু ব্যক্তিরা যে অম্বিদম্বিগুলি করছেন, সবাই শান্ত হয়ে যাবে। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তার জন্য বললাম। নমস্কার।